কিছুক্ষণ পর নিলয় আর আরিয়ান তিশার কেবিনে আসে প্রজেক্ট নিয়ে আলোচনা করতে। আলোচনার এক পর্যায়ে জানা যায় ওদের ঢাকার বাইরে ফ্যাক্টরিতে অনেক দিন ধরে কিছু সমস্যা চলছে। সমস্যাগুলো এতদিন চোখে না পড়লেও এখন সলভ না করে উপায় নেই। যত তাড়াতাড়ি সম্ভব কাউকে না কাউকে ওখানে যেতেই হবে। তাই তারা ডিসাইড করবে কে যাবে। তখনই কেবিনের দরজা খুলে প্রবেশ করলো নিশি। নিশিকে দেখেই তিশা অবাক। তিশা ভাবতে লাগলো, আজ কি সারপ্রাইজ দিন, সবাই দেখি সারপ্রাইজ দিতে চলে আসছে। আরে নিশি, তুই এখানে? তিশা আর বলতে পারলো না। নিশি এতটাই রেগেছিল যে ডানে বামে না তাকিয়ে তিশার উপর চওড়া হয়ে গেল। তিশা, তুই আর অমিত বেলায় যাবি না? সেখানে তোর সম্মান নেই, সেখানে থাকার মন। তিশা, তুই আর অমিত বেলায় যাবি না। যেখানে তোর সম্মান নেই সেখানে থাকার মানেই হয় না। তুই অফিস শেষ করে আমাদের বাসায় চলে আসবি। আমার ভাই বেঁচে না থাকলেও তোর ভাই কিন্তু এখনো বেঁচে আছে, ভুলে যাস না। নিশি রিল্যাক্স, তুই যা, আমি তোর সাথে পরে কথা বলবো এই বিষয়ে। পরে কেন? আর তোর সমস্যাটা কি বলতো? তোকে যাতে কেউ কিছু বলতে না পারে, তাই তো ভাইয়া তার সব ব্যবস্থা তোকে করে দিয়ে গেছে। তবুও কেন তুই ওখানে পড়ে থেকে ওইসব চিপ মানুষের কথা শুনছিস? নিশি, বড়দের সম্বন্ধে এসব কথা বলতে হয় না। আর তোকে এসব বলছেটাকে শুনি? তুই বলবি না বলেই কি সবাই নিজের মুখে কি কুলুপ দিয়ে রাখবে মনে করেছিস? আর মামির সাহস কি করে হলো তোকে? তিশার কিছু বলতে দিল না নিশিকে। টেনে কেবিনের বাইরে নিয়ে গেল। নিলয় আর আরিয়ান দুজন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। নিলয় ব্যাপারটা তেমন না বুঝলেও আরিয়ানের বুঝতে বাকি রইল না বাসায় কিছু একটা হয়েছে। মামিরা হয়তো আবার তিশাকে কিছু একটা বলেছে, যার কারণে তিশা আবার খুব হার্ট হয়েছে। তাই তো সকাল থেকে তিশা অনেক আপসেট ছিল। কখন কি বলতে হয় এসব কি এখন তোকে বলে দিতে হবে নিশি? কি করেছি আমি? কেবিনে নিলয় আরিয়ান ছিল, সেটা দেখেছিস। রাগের মাথায় কত কিছু বলে দিলি। নিশি, এটা আমাদের পরিবারের বিষয়। আমি চাই না এসব কেউ বাহিরের মানুষের কানে পৌঁছাক। সরি রে, খেয়াল করিনি। কিন্তু তুই কেন মামিদের কথায় কোনো উত্তর দিলিস না বলতো? ভাই নেই বলে এদের তো সাহস বেড়েছে। ভাই থাকলে অমিত বেলায় না আসার সাহসও পেত না। বড় হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি এদের যা মন চাইবে তাই বলবে? আর মা, আমি তো খুব অবাক হলাম, মা কেন একটিবারও প্রতিবাদ করলো না? আর কেউ যেহেতু কিছু বলেনি, অত্যন্ত নিজের জন্য তুই তো কিছুই বলতে পারতিস চুপ না থেকে। কি বলবো, তারা খারাপ কিছু তো বলেনি। এটা তো সত্যই আমি অপয়া অলক্ষী। তাই তো বিয়ের ৩-৪ মাসের মাঝেই নিজের স্বামীকে খেয়ে ফেললাম। আমার কারণেই তো জিসান আজ আমাদের মাঝে নেই। সত্যি বলতে এসব কিছু আমার কারণেই হয়েছে। আমি জিসানের জীবনে একটা অভিশাপে পরিণত হয়েছিলাম। তাই তো আমার কারণে বারবার ওনার লাইফে এত ঝামেলা হতো। আমি না থাকলে জিসান হয়তো আজ আমাদের মাঝে বেঁচে থাকতো। আর কি বললি মায়ের কথা? খবরদার মা সম্পর্কে একটাও উল্টাপাল্টা কথা বলবি না। জানিসই তো মা আগের মতো নেই, একদম চুপচাপ হয়ে গিয়েছে। নিশির হাতটা ধরে তিশা, দেখ নিশি, আমার কপালে সুখ নেই, তাই তো আমার সাথে এমন হয়েছে। নিজের দোষের বোঝা আমি তো অন্যের ঘাড়ে ফেলতে পারি না, তাই না? টপ তৃষা, কি সব বলছিস? আরে জন্ম মৃত্যু উপরওয়ালার হাতে, এখানে তোর কি করার আছে? তাই এসব ননসেন্সের কথাবার্তা একদম আমার সামনে করবি না, চড় মেরে দাঁত ফেলে দেব। কি? আমি কিন্তু তোর ভাবি হই সম্পর্কে, ভুলে যাস না। তাহলে আমি কি উড়ে এসে জুড়ে বসেছি? আমিও তো সম্পর্কে তোর ভাবি হই, অবশ্য আমার অধিকার আছে তোকে মারার। ওকে, আমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ আর আমার একমাত্র ভাবি। এখন আপনি একটু শান্ত হন। আর বাড়ির এসব বিষয় নিয়ে তোকে একদমই ভাবতে হবে না, আমি সামলিয়ে নেব সব। তুই এখন বাসায় চলে যা, আমি পরে তোর সাথে দেখা করবনি, ওকে? তিশা ও নিশি সব কথা জিসান আড়ালে দাঁড়িয়ে শুনছে। আগে সেই পুরনো রাগটা আবার যেন মাথা ছাড়ায় উঠল। কিন্তু আজ জিসানের রাগটা উঠছে এখন নিজের পরিবারের উপর। তিশাকে কেউ ওরই পরিবারের সামনে অপমান করার সাহস পেল কিভাবে? নাকি বেঁচে নেই যে জেনে তিশাকে এখন তাদের আপন মনে হয় না? তাহলে কি এটাই সত্য, স্বামী না থাকলে শ্বশুরবাড়ির সবাইও তখন বড় হয়ে যায়? আমার পরিবারও কি তিশার সাথে এমন করছে?
এসব ভাবনার মাঝে হঠাৎ জিসানের ফোনটা বেজে উঠল। জিসান ফোনটা রিসিভ করে, হ্যালো সোম, বলো কি খবর? সোম, আমার অর্ককে লাগবে না। অর্ককে হাতের মুঠোয়, আচ্ছা সোম, আমার অর্ককে লাগবে না। অর্ক তো হাতের মুঠোয় আছে, যখন তখন ওর গলা চেপে ধরতে পারবো। আর এবার ওর পালাবার পথও আমি খোলা রাখবো না। আমার তো অর্কের পেছনে লুকিয়ে থাকা আঘাত করার ওই ব্যক্তিটাকে লাগবে যে সব করেছে। ওই অচেনা ব্যক্তির জন্যই এত আয়োজন। আজ আমি জীবিত থেকেও সবার নিকট মৃত। ওকে, কিছু জানলে আমাকে জানাবে। খুব সাবধানে কাজটা করবে, কেউ যাতে জানতে না পারে। জিসান ফোনটা কেটে পকেটে রেখে ভাবনায় ডুব দিল। অর্কের সাথে আরো এক ব্যক্তি আছে যে লুকিয়ে থেকে আঘাত করছে। ওই ব্যক্তি ইশারায় জিসানকে মারার চেষ্টা করা হয়েছে। অর্ক তো জাস্ট একটা মোহরা। কলের কাঠি তো সেই অচেনা মানুষটির হাতে। কে সে জিসান জানে না। উদ্দেশ্য কি তার? অর্ক না হয়ে দিশা আর আমার থেকে প্রতিশোধ নিতে এসব করছে, কিন্তু ওই অচেনা ব্যক্তিটি কি চায় আর কে? সবাই জানে তিশা 4 বার সুইসাইড করার চেষ্টা করেছে, কিন্তু এটা কেউ জানে না। এত বছর পর অর্ককে নিজের সামনে দেখে তিশা নিজেকে সামলাতে পারেনি। রায়হান নিলয় থেকে খবর পেয়ে তিশাকে দেখতে আহমেদ ভিলায় আসে, আর তিশার সামলানোর চেষ্টাও করেছিল। তিশার মনে সাহস জাগাবার চেষ্টা করেছিল, কিন্তু তিশার সাথে একের পর এক ঘটে যাওয়া ঘটনা তিশা এতটাই ভেঙে পড়েছিল যে চেষ্টা করেও সামলাতে পারছিল না। তার উপর অর্কের প্রতি ওর ভয়টা আবার মাথা চড়ে বসেছিল। প্রচন্ড ডিপ্রেশনের কারণে সেদিন রাতে রায়হান চলে যাওয়ার পর তিশা আবার সুইসাইড করার চেষ্টা করে। আর তখনই অন্ধকার ঘরে চাঁদের আবছা আলোয় একটা ছায়ামূর্তি দেখতে পায় তিশা। নিজের ভ্রম মনে করে তেমন পাত্তা দেয় না কিন্তু যখন ছুরিটা হাতে চালাতে নেয় তখনই রুমের একটা ভারী ফুলদানি পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। তিশা কিছু বুঝে ওঠার আগেই শব্দ শুনে ঝর্ণার রুমে হন্তদন্ত হয়ে প্রবেশ করলো। ঝর্ণার রুমটায় তিশার রুমের সাথে, তাই এত রাতে কিছু পড়ার শব্দ পেয়ে তিশার রুমে ছুটে আসে কি হয়েছে জানতে। তিশা ঝর্ণাকে দেখে হাতের ছুরিটা লুকিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু সরানোর আগেই ঝর্ণা তা দেখে ফেলে। ঝর্ণা সে বিষয়ে কিছু না বলে তিশাকে জিজ্ঞেস করে, ফুলদানিটা ভাঙলো কিভাবে ভাবি? তিশা মিথ্যা বলে, হাত লেগে পড়ে গিয়েছে। ঝর্ণা বুঝতে পারে তিশা আজ আবার নর্মাল বিহেভ করছে না, আর এত রাতে জেগে থাকার কারণ এখনো হয়তো ওষুধ খায়নি তিশা। তাই ঝর্ণা নিজের হাতে একটা ঘুমের ওষুধ নিয়ে তিশাকে খাইয়ে দেয় জোর করে। আজকাল এই ঘুমের ওষুধেই তিশার একমাত্র সঙ্গী, তিশার মাইন্ডকে ফ্রেশ রাখার জন্য। আর কোনো উল্টাপাল্টা ভাবনায় নিজেকে যাতে জড়াতে না পারে তাই ডক্টর ওকে ঘুমের ওষুধ দিয়েছে। কিন্তু তিশা জানতো না, প্রতি রাত যখন ও ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তো তখন কেউ একজন পরম যত্নে ওকে বুকে টেনে নিত। তিশা সারা রাত জিসানের বুকে মাথা রেখে ঘুমিয়ে থাকতো, অথচ এই বিষয়ে একদম অবগত নয় তিশা। ভোর হলে তিশা উঠার আগেই জিসান চলে যেত। জিসান চেয়েছিল আড়ালে থেকে নিজের সব শত্রুদের সাহায্য করবে, তাই তো এত সব প্ল্যান। কিন্তু জিসান বুঝতে পারেনি এসবের কারণে যে তিশা এতটা ভেঙে পড়বে। তিশা অফিস জয়েন হবার পর যখন অর্ক সামনে আসলো তখন কিছুক্ষণের জন্য জিসান অর্ককে মেইন কালপ্রিট ভেবেছে, কিন্তু জিসান তার সোর্স লাগিয়ে গোপন সূত্রে জানতে পারে অর্ক একা নয়, এই খেলায় আরও একজন আছে। কিন্তু এই আরও একজনটা কে জিসানের ধারণা সে ব্যক্তি অবশ্যই আমাদের চেনা জানা হবে, আর আমাদের আশেপাশে হয়তো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না। অর্কের আচানক সামনে আসা তিশার উপর হামলা আর তিশার বারবার সুইসাইড করার কারণে জিসানকেও সামনে আসতে হয়েছে আরিয়ান হয়ে। জিসান চেনে না ওর শত্রুকে, তাই তো আরিয়ানের পেছনে লুকিয়ে থাকা জিসানকে প্রকাশ করছে না কারো কাছে, আর না বলতে পারছে কাউকে ওর আসল পরিচয়। এছাড়া জিসান বুঝতে পারছে যে নিলয় আর রায়হান যে ওকে সন্দেহ করেছে। অ্যাকচুয়ালি সন্দেহ কি, ওরা উঠে পড়ে লেগেছে আরিয়ানকে জিসানের প্রমাণ করাতে, কিন্তু রায়হান আর নিলয়কে বলার মতো সময় হয়নি এখনো। তাই তো তাদের যতটা পারছে ইগনোর করার চেষ্টা করছে। অচেনা ব্যক্তিটি কে তা জানা
তা না জানা পর্যন্ত কাউকে বলা যাবে না নিজের আসল পরিচয়। এতে সবার লাইফই রিস্কের উপর থাকবে, আর ওই অচেনা ব্যক্তিটিকেও আর ধরা যাবে না। আরিয়ান আহমেদ ভিলার সামনে দাঁড়িয়ে আছে। আজ অনেক দিন পর নিজের কাছের মানুষগুলোকে দেখতে পাবে ভেবেই চোখের কোণায় জল চলে এসেছে জিসানের। কিন্তু প্রিয়জনকে দেখে দুর্বল হলে চলবে না, তাই সানগ্লাসটা লাগিয়ে নিল চোখের জলটাকে লুকানোর জন্য। দারোয়ান গেট খুলে দেওয়ার আরিয়ান গাড়ি নিয়ে ভেতরে ঢুকে পড়ল। সোফায় বসে আছে আরিয়ান, আর তারই সামনে বসে আছে তৌফিক সাহেব এবং মিসেস রাবিয়া। আরিয়ানকে দেখে জিসানের কথা মনে পড়ে গেল সবার। বাড়ির সবাই আরিয়ানের সম্পর্কে আগেই জেনেছিল, তাই কেউ ততটা রিয়েক্ট না করলেও নিজের আবেগটাকে সামলাতে পারেনি মিসেস রাবিয়া। মা বলে কথা, তৌহিদ কখন থেকে মাকে সামলানোর চেষ্টা করছে। আরিয়ান আসবে বলে তাওহিদও আজ হাসপাতালে যায়নি। নিজের ছোট ভাইয়ের মতো দেখতে এই লোকটিকে দেখার লোভ সামলাতে পারেনি হয়তো। আরিয়ান স্থির হয়ে বসে মাকে দেখছে। খুব কষ্ট হচ্ছে ওর নিজেরও, কিন্তু এই মুহূর্তে ওকে দুর্বল হলে চলবে না। নিজের লক্ষ্যে অনেক কাছে চলে এসেছে, তাই নিজেকে অনেক কষ্টে সামলিয়ে রাবেয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, আন্টি, আমিও তো আপনার ছেলের মতো, শুধু নামটাই আলাদা, কিন্তু আমিও মানুষ। আমাকেও আপনার মতো কোনো মাই জন্ম দিয়েছে। রাবেয়া বেগমের কাছে এসে হাঁটুতে ভাঁজ করে বসে আরিয়ান, মনে করে নিন আমি জিসান। হয়তো আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছে আপনার মতো মায়ের ভালোবাসা পেতে। এতে আপনিও একটা ছেলে পাবেন আর আমিও একটা মা। কি বলেন আন্টি, হবেন কি আমার মা? রাবেয়া বেগম নিজেকে আর সামলাতে পারল না। আরিয়ান নামের পেছনে লুকানো জিসানকে বুকে টেনে নিল রাবেয়া বেগম। এতদিন পর মায়ের ভালোবাসা পেয়ে আরিয়ানের চোখেও জল এসে পড়ে, তবে সেটা গড়িয়ে পড়ার আগেই সবার আড়ালে লুকিয়ে ফেলেছে। তিশা সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে এসব কিছুই দেখছিল। আরিয়ানের লুকিয়ে ফেলা চোখের জলটাও দেখে ফেলল। আরিয়ান নামের ব্যক্তিটি তিশার জন্য কেমন জানি রহস্যে ঘেরা একটা ছায়া, যা তিশার আশেপাশে থাকলেও তিশা তার আসল চেহারা দেখতে চাইলেও দেখতে পায় না। ধরতে নিলেও লুকিয়ে যায়, ছেড়ে দিলে কাছে টানতে চায়। মিস্টার আরিয়ান, আপনি আমার জন্য দিন দিন মিস্ট্রি ম্যান হয়ে যাচ্ছেন। তিশা মনে মনে এসব চিন্তা করেই যাচ্ছে। তিশা ও আরিয়ান সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলো। তিশা গাড়ির পেছনে গিয়ে বসলে আরিয়ান লুকিং গ্লাসে তাকিয়ে তিশাকে সামনে আসতে বলল, মিস তিশা, আমি কিন্তু আপনার ড্রাইভার না, তাই প্লিজ সামনে এসে বসুন। তাহলে ড্রাইভার কেন আনলেন না শুনি? আমি গাড়ি নিজে চালাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই। কিন্তু আপনার সাথে যে যাবে তারও তো ভালো মন্দ বোঝা উচিত আপনার, তাই না? মিস তিশা, বড্ড বেশি কথা বলেন আপনি। মিস্টার জিসান আপনাকে কিভাবে যে টলারেট করতো আল্লাহই জানে। আপনি কি সামনে আসবেন, নাকি আমি কোলে করে আনবো? তখন কিন্তু আপনার আবার ভালো লাগবে না। অসভ্য লোক কোথাকার। তিশা বিড়বিড় করে বলতে বলতে সামনে গিয়ে বসলো। আরিয়ানও বাঁকা হেসে গাড়িটা স্টার্ট দিল। জিসানের মনে চলছে অনেক প্ল্যান। জান, এসে পড়েছিস আমার খাঁচায় আবার। যাবে এখন কোথায়? বন্দি তোরে এবার এমন ভাবে করবো, দূরে গিয়েও কাছে থাকবি, অস্তিত্বে মিশে যাবি একেবারে। গাড়ি চলছে তার আপন গতিতে। লক্ষ্য তাদের খাগড়াছড়ি। কয়েক মাস আগে খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়ায় একটা সুতোর ফ্যাক্টরি কিনেছিল জিসান। আশ্চর্য বিষয় হলো এই সুতা কোনো সাধারণ সুতা নয়, কারণ এটি তৈরি হয় কলা গাছের বাকল দিয়ে। খাগড়াছড়ি পাহাড়ি এলাকা, আর তাই এখানে সারা বছর কলা উৎপাদন করা হয়। কলা নেওয়ার পর পরিত্যক্ত গাছগুলো ফেলে দেওয়া হতো, কিন্তু এখন এটাকে কাজে লাগিয়ে সুতা তৈরি করা হয়, যাকে বলে কলা সুতা। তবে এটাতে শুধু কলার বাকলটাই ব্যবহার করা হয়, আর অবশিষ্ট অংশ দিয়ে ভার্মি কম্পোস্ট সার তৈরি করা হয়। আমরা কাল অফিসে এই নিয়েই আলোচনা করেছিলাম। ব্যাপারটা আমার জন্য একদম নতুন ছিল, তাই তো বলি সাহেব আমার শহর রেখে গ্রামে কেন গেল ফ্যাক্টরি কিনতে। উৎপাদিত এই পণ্য এলাকার চাহিদা মিটিয়ে দেশের বাহিরেও রফতানি করা হয়। তবে সব থেকে ভালো যা হলো, এই শিল্প আর ফ্যাক্টরির কারণে এখানকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় বেকারত্ব অনেক কমেছে।
আর এই উৎপাদিত সুতা খুব চওড়া দামে বিক্রি করা হয় এখানে। তবে উৎপাদনের পথে বাধা সৃষ্টি করছে এখানকার বিদ্যুৎ ব্যবস্থা। বিদ্যুতের লো ভোল্টেজের কারণে উৎপাদনের ধীর গতিতে চলে, আর এই সমস্যার কারণে শ্রমিকের মজুরিও কমে যায়। কারণ প্রতি কেজি সুতা উৎপাদনে একজন শ্রমিক পান 13 টাকা। প্রতিদিন একজন শ্রমিক 50 কেজি সুতা উৎপাদন করতে পারে, কিন্তু লোডশেডিং এর কারণে তা সম্ভব হয় না। কোনো দিন তো একজন শ্রমিক 300 টাকাও আয় করতে পারে না, যার কারণে শ্রমিকরা আগ্রহ হারিয়ে ফেলেছে কাজের প্রতি। এখানকার এসব সমস্যাগুলো সমাধান করার জন্যই আমাকে এখানে আসতে হয়েছে। আমাকে নিলয় একা কিছুতেই আসতে দেবে না বলে ডিসাইড হলো আরিয়ানও যাবে আমার সাথে। সৌম্য নেই, হঠাৎ কি হলো কে জানে, ও আমাকে একা রেখে ছুটিতে চলে গেল। আর নিলয় একের প্রজেক্ট নিয়ে ব্যস্ত, তাই বাধ্য হয়ে এই আরিয়ানের সাথেই আসতে হলো আমাকে। কলেজ ক্যাম্পাসে নিশি, নীলু আর ওদের কয়েকজন ফ্রেন্ডস মিলে বসে বাদাম খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। আজ আর কোনো ক্লাস নেই বলে। ঠিক এই সময় ভূতের মতো অচেনা ছেলেটি হাজির হয় আর নিশির হাতটা ধরে সবার সামনে থেকে টানতে টানতে কলেজ গেটের বাইরে দিয়ে নিয়ে যেতে লাগলো। নিশি নিজেকে ছুটানোর চেষ্টা করতে লাগে আর চিল্লাতে থাকে, ওই ফাজিল ছেলে, ছাড় আমায়। তো সাহস হলো কি করে আমাকে ধরার? আরে পাবনার পাগল, কতবার বলেছি আমি তোর কুহু না, কালা নাকি বলার গোষ্ঠী, ছাড় আমায়। নীলুও পিছু পিছু ছুটছে নিশির। হঠাৎ অচেনা ছেলেটি এক বন্ধু এসে ওদের সামনে দাঁড়ালো। ওই বয়রা, আমি তোর কথা কেন শুনবো? আরে ভাই, আমি তোর কুহু না, আমি নিশি। আরে বয়সে ক্লাসে তোর থেকে বড় আমি। ধমকটা এত জোরেই ছিল যে নিশিও ভয় পেয়ে গেল। সাহিদকে সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে নিশিকে টেনে গাড়িতে তুলতে নিলে কেউ একজন এসে বাধা দেয়। আশিক কিছু বুঝে ওঠার আগেই কারো ভারী হাত আশিকের গালে পড়ে আর আশিক ছিটকে গিয়ে মাটিতে পড়ে যায়। এত ভালো একটা কাজ কে করেছে দেখতে নিশি পেছনে ঘুরলে ভয়ে একটা শুকনো ঢোক গেল, কারণ সামনে স্বয়ং রায়হান দাঁড়িয়ে আছে। অগ্নি চোখে নিশির দিকে তাকিয়ে নিশি তো ভয়ে জ্ঞান হারাবার উপক্রম। রায়হান এমনি খুব শান্তশিষ্ট, কিন্তু রাগলে অনেকটা ভয়ঙ্কর হয়ে যায়। ও রাগের মাথায় কিছু করে না সহজে, কিন্তু রাগ উঠলে কাউকে ছাড়ে না। এতক্ষণ পুরো ক্যাম্পাস ভিড় জমে গিয়েছে। খবর পেয়ে কিছু সিনিয়রও চলে আসে দেখতে। তবে রায়হানকে দেখে চুপ হয়ে যায় সবাই, কারণ রায়হানকে ওরা খুব ভালো করেই চেনে। ওদের বড় ভাইয়ের মুখে রায়হান ও জিসানের অনেক কর্মকাণ্ডের কাহিনী শুনেছে। এরা ভার্সিটি লাইফে কাউকে ভয় পেত না। অনেক আগে এই কলেজে কয়েকটা ছেলেকে রায়হান আর জিসান মিলে অনেক মেরেছে, কিন্তু কি কারণে কেউ জানে না। ভয়ে কেউ জিজ্ঞেস করার সাহসও পায়নি সেদিন। রায়হান আশিককে টেনে দাঁড় করালো। আশিকের শার্টের কলারটা ঠিক করতে করতে শান্তভাবে বলল, আজ যা করেছো তার দ্বিতীয়বার করার সাহস করো না। মনে রেখো, আমি বারবার মাফ করি না, আর তুমি তো এখনো বাচ্চা আমার সামনে, তাই প্রথমবার মনে করে মাফ করে দিলাম। কিন্তু মনে রেখো, বাচ্চা যখন অবাধ্য হয়ে যায় আর বাপের সাথে বেয়াদবি করে, তখন বাচ্চাকে শিক্ষার জন্য বাপকেও অন্য পথ বেছে নিতে হয়। আর আমার অন্য পথটা তোমার জন্য মোটেও ভালো হবে না। রায়হান যে আশিককে শান্ত মাথায় হুমকি দিয়ে সাবধান করছে তা সিনিয়রদের বুঝতে বাকি রইল না। তাই পরিস্থিতি সামাল দিতে সিনিয়রদের মধ্যে একজন বলে উঠল। রায়হান একবার চারপাশে চোখ বুলিয়ে নিশির হাত ধরে বাইকে বসালো। নিশি বেচারি এখনো ভয়ে কথা বলতে পারছে না। আল্লাহ জানে এই চমড়াজ আমার বাসায় নিয়ে গিয়েছে কি করবে, আল্লাহ বাঁচাও। আকাশে ভিড় জমাচ্ছে ঘন কালো মেঘের দল। বৃষ্টিরা আসছে হাওয়ার আঁচল উড়িয়ে। জলছবির আড়ালে কেউ কেউ হয়তো নিজের স্বপ্নগুলো বুনছে আপন মনে প্রিয়জনের সাথে। আর আমার স্বপ্নগুলো? দীর্ঘ একটা শ্বাস ছাড়ে তিশা। যাকে ঘিরে দেখেছি তাকে যে পেয়েও যেন পেলাম না। আমার দিনগুলো কেটে যায় উদাসীনতায়, আর নির্ঘুম রাতগুলো কাটে শুধু তারই ভাবনায়।
সে কখনো আসবে না জেনে তবুও কেন এই দু চোখ দুটোই তাকেই খুঁজে। শেষ যেন হয় না এই অন্তহীন খোঁজার প্রহর। গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে কি সব অদ্ভুত চিন্তাগুলো ঘর বাঁধছে তিশার মনের কোনায় আজ। চোখ দুটোতেও ঘন কালো মেঘ জমে এসেছে, যে কোনো সময় হয়তো বর্ষণ হয়ে ঝরে পড়বে। জিসান লুকিং গ্লাস দিয়ে আর চোখে সব কিছু দেখছে। তিশার না বলা প্রতিটা কথা জিসান অনুভব করতে পারে। তিশাকে কষ্ট পেতে দেখে জিসান যে নিজেও বেঁচে থেকে মরে যায়। এই মেয়েটিকে কিভাবে বোঝাবে জিসান? ওর এই উদাসীন চেহারা, ছলো ছলো চোখ যে আমায় ভীষণ পোড়ায়, ভীষণ ভাবে। তিশার মানসিক অবস্থা তেমন ভালো না। দুদিন আগে যখন জিসান রাতে তিশার সাথে দেখা করতে গিয়েছিল লুকিয়ে, তখন তিশার অবস্থা দেখে জিসান নিজেই আঁতকে ওঠে। কারণ তিশা ঘুমের মধ্যেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঘুমের ঔষধের কারণে তিশার শরীরটা হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু মনকে হয়তো তিশা ঘুমের মধ্যেও শান্ত করতে পারছে না। জিসান গিয়ে সাথে সাথে তিশাকে বুকে জড়িয়ে নিয়েছিল। জিসানের শরীরে উষ্ণ তাপে তিশা একদম শান্ত হয়ে যায় কিছুক্ষণ পর। তিশার এই অবস্থা দেখে জিসানের নিজেরও অনেক কষ্ট হচ্ছে, সাথে এটা ভেবে সুখও লাগছে যে এই মেয়েটা ওকে কতটা ভালোবাসে। তিশাকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে জিসান। সরি জান, অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোকে। আর তোকে কোনো কষ্ট পেতে দেবো না। আমি তো সব কষ্টগুলো সুখে পরিণত করবো এবার থেকে। আর সেদিন জিসান নিজের সাথে নিজেই এক ওয়াদা করে তিশাকে পুরোপুরি সুস্থ করে তোলার। তা না হলে দেখা যাবে নিজের শত্রুদের দমন করতে গিয়ে না আবার নিজের ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলে চিরতরে। তাই জিসান প্ল্যান করলো তিশাকে এখন থেকে দূরে কোথাও কিছুদিনের জন্য নিয়ে যাবে। হয়তো এই সফর তিশার জীবনের সব কষ্ট দূর করে তিশাকে আবার আগের মতো প্রাণচঞ্চল করে তুলবে। জিসান তাই মিথ্যা বলে তিশাকে নিয়ে যাচ্ছে খাগড়াছড়িতে। তবে সব মিথ্যা না, এখানে জিসানের একটা প্রজেক্ট আছে, তবে তার একার না। পার্টনারশিপে এই প্রজেক্টের সাথে জড়িত জিসান, তাই তো জিসানের এখানে আসা তেমন কোনো প্রয়োজন হয় না। খুব বেশি সমস্যা হলে সোমকে পাঠিয়ে দিত, কিন্তু এবার আসতে হলো তিশার কারণে। গাড়ি ছুটছে তার আপন গতিতে, উদ্দেশ্য খাগড়াছড়ি। লম্বা রাস্তার সাথে মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়া আবার শুরু করেছে। জিসান গাড়ি চালাবার ফাঁকে ফাঁকে তিশাকে বারবার দেখছে। মাঝে মাঝে বৃষ্টির কিছু ঝাপটা এসে তিশাকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। তিশার কপালে গালে লেগে থাকা বিন্দু বিন্দু জলগুলো দেখে জিসানের তৃষ্ণা যেন বেড়ে গেল। প্রেমের তৃষ্ণা, তিশাকে কাছে পাওয়ার তৃষ্ণা। এখন তো বৃষ্টির উপরই রাগ বাড়ছে জিসানের। ওর প্রিয়তমাকে ছোঁয়ার অপরাধে বৃষ্টিকে আজ নির্ঘাত মৃত্যুদণ্ড দিত, যদি দেওয়া যেত। হিংসায় জিসান গাড়ির গ্লাসগুলো সব লাগিয়ে দিল। সানগ্লাসগুলো লাগালেন কেন? ভালোই তো লাগছিল, প্লিজ খুলে দিন। নো মিস তিশা, বৃষ্টির ঝাপটায় আপনি এমনিতেই অনেকটা ভিজে গিয়েছেন, তার উপর এই ঠান্ডা বাতাসে আপনার জ্বর চলে আসবে। না, আমার কিছুই হবে না, আপনি খুলুন। আরিয়ান লুকিং গ্লাসে তিশার দিকে তাকিয়ে শক্তভাবে বলল, নো মিন্স নো। এর আগে একবার বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, মনে নেই? আবার করতে চান? আপনি কি করে জানলেন আমি বৃষ্টিতে ভিজি? তিশাকে আর বলতে না দিয়ে আরিয়ান বলল, আমি আমার আশেপাশের সবার অতীত বর্তমান সব খবরই রাখি মিস তিশা, সো রিল্যাক্স। কিন্তু তিশা আরিয়ানের কথা বিশ্বাস হলো না, তাই কেমন সন্দেহ নজরে তাকিয়ে রইল তিশাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে। মিস তিশা, আমি জানি আমি অনেক হ্যান্ডসাম অ্যান্ড অ্যাট্রাকটিভ, কিন্তু এই মুহূর্তে আপনি যদি এভাবে তাকিয়ে থাকেন তাহলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট হবে, তখন কিন্তু আমাকে দোষারোপ করতে পারবেন না। তিশা একটু লজ্জা পেল, আর সাথে সাথে আরিয়ানের উপর রাগও। এই লোকটি এমন কেন? আমাকে লজ্জায় ফেলার একটা পথও ছাড়ে না। গাড়ি আপনি চালাচ্ছেন মিস্টার আরিয়ান, আমি না। তাহলে আমিই চালাচ্ছি, কিন্তু আপনার ওই চোখ দুটো যে কাউকে ঘায়েল করে দিতে পারে তা কি জানেন? আর এখন আপনি আমাকে ঘায়েল করছেন। ঘায়েল হয়ে গাড়ি চালাবো কি করে? তখন অ্যাক্সিডেন্ট হতেও পারে, তাই না? তিশা বুঝে গিয়েছে আরিয়ান সুযোগ পেয়ে আবার ফ্লার্ট করার চেষ্টা করছে, তাই চুপ থেকে এক মনে বাহিরের দিকে তাকিয়ে আছে। দুজনেই এখন নীরব, কিন্তু ওদের মন দুটি এই প্রকৃতির মতোই এক বিন্দু জল পেয়ে ভালোবাসার তৃষ্ণা নিবারণ করতে চায়।
পাবে কি এক বিন্দু জল? এই তৃষ্ণার্ত মনগুলো হবে কি ওরা আবার এক? অফিসে এসেই নিলয় ওর পিএ ডেইজিকে ডেকে আরফান শেখকে কেবিনে পাঠাতে বলল। আরফান শেখ কোম্পানির এক্সিকিউটিভ ম্যানেজার। আরফান শেখ দরজায় নক করে। জি আসুন মিস্টার শেখ। আগে বসুন এখানে। এত তারা কিসের শেখ সাহেব? আর আপনি তো ঘামছেন কেন এসির মধ্যেও? সব ঠিক আছে তো? শুনলাম বনেটে নতুন ফ্ল্যাট নিয়েছেন। গুড। কিন্তু আমার তথ্য মতে আপনার ছেলে মেয়েদের অনেক ব্যয়বহুল জায়গায় পড়াশোনা করান আপনি। আর আপনি যেখানে থাকেন তাও অনেক দামি দামি ফ্ল্যাটে। আর বর্তমান বাসাটাও আপনার নিজের না, ভাড়ার, রাইট? আপনার যা বেতন, ছেলে মেয়েদের খরচ, সংসার খরচ আর ব্যাংকের লোন শোধ করে যা অবশিষ্ট থাকে তা দিয়ে অন্তত বনেটে ফ্ল্যাট কেনার মতো না নিশ্চয়ই। তবু কিনেছেন। কোথায় কোন খাজানা পেয়েছেন আমাকে একটু বলুন শেখ সাহেব। নিলয় আর বলতে দিল না। স্টপ শেখ সাহেব, আমাকে বোকা মনে করবেন না। আপনি যে আমাদের কোম্পানির কনফিডেন্সিয়াল ইনফরমেশন লিক করে যে রাতারাতি ধনী হবার প্ল্যানিং করেছেন তা কিন্তু আমার জানা। আরফান শেখ একটু ঘাবড়ে গিয়ে বলল, মিস্টার শেখ, আপনি হয়তো জানেন না আপনার ফোন কলের প্রতিটা রেকর্ডিং আছে আমাদের কাছে। আপনি কি শুনতে চান? আমার কিন্তু কোনো সমস্যা নেই। আপনি এখানে শুনবেন নাকি পুলিশের সামনে? পুলিশের কথা শুনে আরফান শেখ ভয় পেয়ে যায়। সাথে সাথে নিলয়ের হাত ধরে আকুতি মিনতি করতে লাগে। আপনাকে এই ভুল দ্বিতীয়বার করার সুযোগটাও দেব না। আপনার কাছে এখন একটাই পথ খোলা। আপনি নিজের ইচ্ছায় রেজিগনেশন লেটার জমা দেবেন। সবাই তাহলে জানবে আপনি নিজ ইচ্ছায় জবটা ছেড়ে দিচ্ছেন। কারণ আমি বের করলে আবার আপনি কোনো কোম্পানিতে চাকরিও পাবেন না। আপনার পরিবারের কথা চিন্তা করে আমি আপনাকে পুলিশে দিলাম না। এখন বলুন কি করবেন? মিস্টার শেখ নিলয়ের কথা মতো সব করতে রাজি হলো। আর সকালে নিলয় অফিসে আসার পর সোমের ফোন আসে আর সময় সব ইনফরমেশন দেয় নিলয়কে। নিলয় আগেই বুঝতে পেরেছে সোমের এমন হঠাৎ করে উধাও হওয়ার কারণ। এতদিন তিশাকে গার্ড করার কারণে ওর সব ধ্যান এখানেই ছিল। কিন্তু এখন যেদিন থেকে আরিয়ান অফিসে জয়েন করেছে সোমও আগের মতোই তিশার দিকে নজর রাখে না। নিলয়ের কাছে তখন একটু খটকা লাগলেও পরে সবকিছু বুঝতে পারে আস্তে আস্তে। একদিকে আরিয়ান আসার নিলয়ের সুবিধাও হয়েছে। এতে নিলয়েরও তার সব ধ্যান একের প্রজেক্টে লাগাতে পারবে। আর এতে কাজের গতি বেড়ে গিয়েছে। কিছুদিনের মধ্যে প্রজেক্টটাও লঞ্চ হয়ে যাবে সময়ের আগে। আর এতে একের এই কোম্পানিকে আসা সব ধরনের যোগাযোগও বন্ধ হয়ে যাবে। মাথার দুপাশে দু আঙ্গুল দিয়ে চেপে ধরে মাথাটা নিচু করে অফিসে শোয়ার সোফায় বসে আছে অর্ক। একটু আগে শেখ ফোন করে জানিয়ে দিয়েছে সব। এরপর থেকে মাথাটা অসহ্য ব্যথা করছে। কড়াকড়ি কথা, একটার পর একটা প্ল্যান ওর নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। অর্ক এখন টেনশনে পড়ে গিয়েছে। এখানে এসে কোনো ভুল করেনি তো? ঠিক এই সময় কেবিনের দরজা খুলে কেউ প্রবেশ করলো। অনুমতি না নিয়ে কেবিনে প্রবেশ করা অর্ক মাথাটা উপরে তুলে কিছু বলতে চেয়েও বলতে পারল না। কারণ সামনের লোকটি দেখে অর্ক বুঝে গিয়েছে সিচুয়েশন এখন কোনো দিক দিয়েই ভালো না। লোকটি এসেই অর্কের সামনে রাখা সিঙ্গেল সোফায় বসে পড়ল। ডাক্তার, চুপ না থেকে কিছু সাজেশন করো। মাথা ব্যথার এর থেকে এখন নিবারণ কিভাবে পাবো? অর্কর এমন আহাম্মক মারা কথা শুনে লোকটি ভীষণ রেগে গেল। ডক্টর, মুখ সামলিয়ে কথা বলো। দেখতে তো পাচ্ছই, চেষ্টা তো করছি, কিন্তু প্রত্যেকবার ফ্লপ হলে আমি কি করব? আর আমার কথা বাদ দাও, তুমি কি করছো? একটা কাজ দিয়েছিলাম জিশানকে মারার, কিন্তু তাও করতে পারলে কিনা কে জানে। জিশান অ্যাকচুয়ালি মরছে কিনা সেটাও জানি না। এই আরিয়ানের চেহারাই বা কেন জিশানের মতো? আরিয়ান জিশান কিনা, জিশানে আরিয়ান কিনা, এসব চিন্তা করতে তো পাগল হয়ে যাচ্ছে আমি। লোকটি রেগে গিয়ে সামনের ট্রি টেবিলে একটা বাড়ি মারলো। বলেই চলে গেল লোকটি। অর্ক ডাক্তারের যাওয়ার পথে তাকে সোফায় হেলান দিয়ে আরামে বসে একটা সিগারেট ধরলো। আর বিশ্রী একটা হাসি ফুটে উঠলো তার মুখে। ওহ ডাক্তার, আমি তো চাই তুমি সবাইকে শেষ করে দাও আর আমার পথটা ক্লিয়ার করে দাও। এসব ভেবে অর্ক ভুবন ফাটিয়ে হাসতে লাগলো। অর্ক তার পিএকে ফোন করে একটা হলরুম বুকিং করতে বলল। সামনে
তাদের প্রোডাক্ট লঞ্চ পার্টির জন্য। অর্কের মাথাও চলছে নতুন কোনো প্ল্যান। খাগড়াছড়ি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগে একটি পার্বত্য জেলা। ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব 266 কিমি। অসংখ্য পাহাড় আর ঝর্ণায় স্বচ্ছ পানিতে ভরপুর খাগড়াছড়ি।